মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার সম্প্রসারণ সহ অবৈধ প্রবাসীদের সমস্যা সমাধানের আশা। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আরও ৩০ জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তা, রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে ১২০০ পরিবার। পাহাড়ি ঢলে তলিয়েছে সিলেটের সাদা পাথর, বন্ধ পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ নিহত ৬, সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া। এবং আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ, একাদশে পরিবর্তনের আভাস। প্রথম জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন ও বেলজিয়াম। ১ যুগ পর নকআউটে জার্মানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়া থেকেই মঙ্গলবার চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়নের মতো বিষয় গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে শ্রমবাজার। সিন্ডিকেটের ফাঁদে পড়ে অবৈধ হওয়া প্রবাসীরাও সমস্যা সমাধানে আশায় বুক বেঁধেছেন। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রতিনিয়তই কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে মহিন, জুয়েল, শাকিলের মতো বহু প্রবাসী বাংলাদেশের। যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তারা, তা আজ দুঃস্বপ্ন। সিন্ডিকেটের মাধ্যমে পাড়ি দিয়ে কয়েক লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন মালয়েশিয়ায়। গ্রেফতার আতঙ্কে না পারছেন দেশে ফিরতে, না পারছেন সেখানে থাকতে। প্রবাসীদের প্রত্যেকের অভিযোগ একটি, সিন্ডিকেটের এজেন্সির কারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, প্রবাস জীবনে যাব, অনেক ভালোভাবে চলবে, ফ্যামিলিটা ভালোভাবে চলবে, কিন্তু এখানে আসার পরে আমরা অবৈধ হতে হচ্ছে অনেকভাবে। যেমন অনেক সময় চিন্তা ভাবনা করে যে ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো, কিন্তু তা হচ্ছে না। প্রতিদিন এখানে আসলে সবাই দেখা যাচ্ছে বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে পুলিশের ভয়ে চলাফেরা করা লাগে। আমরা টাকা খরচ করেছি মালয়েশিয়াতে, আমরা ফ্রিতে আসিনি। সেই জন্য বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসতেছে মালয়েশিয়ার সরকার 2 দিনের আমন্ত্রণে। আমরা চাই যে বাংলাদেশের যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়া, যাতে পারমিটটা চালু হয়। তবে এর মাঝেই আশার সঞ্চার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লাখো যুবকের ভাগ্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হাইকমিশনের তৎপরতা অনেক কম। এই বিষয়টা যেন আমাদের সরকার দেখে, আর সিন্ডিকেট মুক্ত যেন কলিং চালু হয়। প্রত্যেকবারে সিন্ডিকেটের কলিংয়ের কারণে হাজার হাজার মানুষ এখানে অবৈধ হচ্ছে। এখানকার যে অভ্যন্তরীণ যে কিছু সমস্যা, যে এই সমস্যা উনি এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী, 2 প্রধানমন্ত্রী বৈঠকে একটা সুস্থ আলোচনা করে সমাধানের ব্যবস্থা উনি নেবেন। বাংলাদেশের কর্মী নিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে, সিন্ডিকেট মুক্ত হলে ভিসা প্রক্রিয়া হবে সহজ, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমবাজার। আমাদের শ্রমবাজারটা ওপেন হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক, সকল রিক্রুটিং লাইসেন্সের মালিক যেন এই ব্যবসাটা করতে পারে, এই আশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো। এদিকে প্রবাসী রাজনীতিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। আরও যে সমস্ত জায়গায় আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। মালয়েশিয়ান সরকারও যে সিস্টেমটা দিবে, আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে কিভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থা একটা ইনশাল্লাহ করবেন। বাংলাদেশের হাই কমিশনার জানান, এই সফরে শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ সহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা।
বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, যেখানে বিনিয়োগ সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পাবে। একই সঙ্গে যারা এখানে অবৈধভাবে প্রবাসী হিসাবে রয়েছেন তাদেরও প্রত্যাশা সরকার প্রধানের এই সফরে সেই বিষয়েও জটিলতা কাটবে, এমনকি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের যে ভাগ্য উন্নয়নের চাকা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে র্যাব। মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল ও তার 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাব 2-এর অধিনায়ক নয়মুল হাসান। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। গ্রেফতার করা হয় এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের 6 জনকে। অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলের সঙ্গে 2 সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর, মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদক সহ মোট 14টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় 23 জুনকে কেন্দ্র করে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে, এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে, সেটা যে কোনো ফর্মেই হোক আমরা প্রতিহত করব। এরই মধ্যে 23 তারিখকে কেন্দ্র করে সকল ব্যাটালিয়নে বার্তা দেওয়ার কথাও জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে কথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম, খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এই সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণ ও শিশু মৃত্যুতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। এক্ষেত্রে আর তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, চলতি মাসেই হামের টিকা পাবে দেশের সব শিশু। এদিকে হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী 1063 জন। সময় মাত্র 3 মাস। এ সময়ে হাম কেড়ে নিয়েছে 6.5 শতাধিক প্রাণ, সংক্রমিত করেছে লাখের বেশি।
এমন ভয়াবহতার শুরু থেকেই চিকিৎসকরা বলছেন অত্যন্ত সংক্রামক রোগ হাম একজন থেকে ছড়াতে পারে 18 জন পর্যন্ত। অথচ কতটুকু সচেতন হয়েছেন অভিভাবকরা? হাসপাতালগুলোতে দেখা যায় এখনও রোগীদের স্বজনদের ভিড়, নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক। অথচ ভর্তি শিশুরাই আক্রান্ত হয়েছে অন্যদের সংস্পর্শে গিয়ে। আমার এই বোনের বাচ্চার হয়েছিল, ততটা আমরা বুঝি নাই। ও আবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে গেছে। তার চলে যাওয়ার পরে যে হঠাৎ করে জ্বর থামে না, মানে অনেকটাই জ্বর। ও হওয়ার পর থেকে ওর ঠান্ডা ভালো করতে পারিনি। এরপর আজকে প্রায় 1 মাসের কাছাকাছি কাশটা কোনোভাবে কমতেছে। আগে ভর্তি ছিল আর কি অন্য একটা সমস্যার কারণে, এখন বৃহস্পতিবার থেকে ওর মানে হঠাৎ করে পুরো শরীরে র্যাশ উঠে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম দূর করতে অভিভাবকদের পাশাপাশি আরও জোরালো কাজ করতে হবে সরকারকে। বলেন মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। হাম যদি দূর করতে হয় মাইক্রো প্ল্যানিং করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিয়ে এবং বাড়ি বাড়ি থেকে তাদেরকে ডেকে এনে আমাদের হামের টিকাটা শেষ করতে হবে। শুধুমাত্র হাসপাতালের চিকিৎসার দিকে নজর দিয়ে সেখানেও তো আমরা বিকেন্দ্রীকরণ করতে পারছি না। কিছুটা বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু যেভাবে বিকেন্দ্রীকরণ করলে উপচে পড়া ভিড় থাকবে না আইসিইউর উপরে, সে কাজটি কিন্তু এখনো করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, সরকারের পরিকল্পনা অনুসারে চলতি মাসের শেষেই হামের টিকা পাবে দেশের প্রতিটি শিশু। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হাম সংক্রমণে শিশুর মৃত্যুর বিষয়ে তদন্তের প্রয়োজন নেই। এতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। যারা হামে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2023-24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়। এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা, তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মানে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। এছাড়া এ সময় স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। নিয়োগ দেব। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা থামছে না। 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে শূন্যরেখায় 5 যুবক, কুশিন রুখতে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। বৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে 130 মিটার বাঁধ। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের 30 মিটার অংশ। গত বছর 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোল্টার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন কোনো খবরই নেই। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মধ্যে পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর 300 মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্ভর পড়ে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছে তার কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অর্থাৎ বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর সড়কে এই সড়কটি কিন্তু আজকে দুপুরের যে সীমান্তের ওপর থেকে পাহাড়ি ঢল নেমে এসেছে এবং সেই ঢলের পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমরা আজকে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে সীমান্তের অর্থাৎ মেঘালয়ের যে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জিতে প্রায় 900-950 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে 22 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু মেঘালয়ের 950 মিলিমিটার বৃষ্টিপাতের ফলেই কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন পাহাড়ি নদ নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে এসেছে। আপনি যদি দেখেন এই সড়কটি আসলে একটি ডুবন্ত সড়ক। এই সড়কটি বর্ষায় পানিতে তলিয়ে থাকে, আর যখন পাহাড়ি ঢল শেষ হয়ে যায় তখন এটি ভেসে ওঠে। এই সড়কের পাশেই রয়েছে আঙ্গারুলি হাওর এবং এই সড়কের অন্য পাশে রয়েছে মিছাখালী রাবার ড্যাম এবং এই ডুবন্ত সড়কটি দিয়েই কিন্তু পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে প্রায় 60টির মতো সীমান্ত নদী রয়েছে। চলতি, জাদুকাটা, পিয়াইন, সুমেশ্বরী, তারপর খাসিয়ামারা সহ 60টি সীমান্ত নদী রয়েছে এবং এই 60টি সীমান্ত নদী দিয়ে কিন্তু এভাবে পাহাড়ি ঢল এসে নেমেছে এবং দোয়ারা বাজারের যে নিম্নাঞ্চল অর্থাৎ দোয়ারা বাজারের যে সমস্ত এলাকায় ডুবন্ত সড়ক রয়েছে সেই সমস্ত সড়ক দিয়েও কিন্তু এভাবেই পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে গত রাত্রে অর্থাৎ মেঘালয়ে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রায় 950 মিলিমিটারেরও অধিক হয়েছে এবং এই 950 মিলিমিটার বৃষ্টিপাতের পানি কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে সুরমা নদীতে এসে পড়ে এবং সুরমা নদীর মাধ্যমে বিভিন্ন হাওরে ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হঠাৎ করে সড়ক তলিয়ে যাওয়ার কারণে যাত্রীরা কী ধরনের দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে পায়ে হেঁটে চলাচল করছেন। এখানে বাইকাররা তারা তাদের কাজটুকু করে নিচ্ছেন। এখানে শুধু উঁচু যে সমস্ত গাড়ি আছে অর্থাৎ যে সমস্ত গাড়ির ইঞ্জিন পানিতে তলিয়ে যায় না সে সমস্ত গাড়ি শুধু চলাচল করছে। কিন্তু এখন পর্যন্ত এই সড়কে অর্থাৎ বিগত 7 থেকে 8 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়কে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে এবং দোয়ারা বাজারের যে সীমান্ত সড়ক আছে সেই সমস্ত সড়কগুলিতে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত যদি আবারও বাড়তে থাকে অর্থাৎ মেঘালয়ে যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে এই পাহাড়ি ঢলের পরিমাণ আরও বাড়বে। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুকাম বাড়ি এলাকা থেকে পাহাড়ি ঢলের সবশেষ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 প্রবাসী বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়। দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলাদেশিরা ছাড়াও এক ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এই আকস্মিক মৃত্যুর খবরে বাংলাদেশ কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে কাতারে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে অবস্থান করছে বিএসএফের পুশিন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে রৌমারের গয়টাপাড়া সীমান্তে 2 জন ও ভন্দুরচর সীমান্তে রয়েছেন 3 জন। বৃষ্টি ও রোদের মধ্যে প্লাস্টিকের ছাউনির নিচে থাকতে হচ্ছে তাদের। বিএসএফের পুশিন ঠেকাতে জেলার 278 কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। এছাড়া শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত 20 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। সময় সংবাদে আরও থাকছে।
সুইজারল্যান্ডে তেহরান ওয়াশিংটন বৈঠক আজ। জেনেভায় পৌঁছেছেন জেডি ভ্যান্স আরাকচি। যুদ্ধবিরতি শর্ত ভেঙে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 16। ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট সমাধানেও অন্তত 2 বছর সময় প্রয়োজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। That the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়। সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না। এখানে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে, এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছে, ব্যাংক বোরোইং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নাই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করি নাই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 18টি ফ্ল্যাট সহ সারা দেশে 900 কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে এনবিআর এর পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগের সাবেক মহাপরিচালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। কোন আয়ের উৎসে কেনা হয়েছে একরের পর একর সম্পদ নিয়ে জানতে চাইলে সময় সংবাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় HM আলাউদ্দিনের রিপোর্ট। অবৈধ সম্পদের খনিতে যেন পরিণত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানী সহ সারা দেশে 900 কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে এনবিআর এর গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক স্থপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, সরকারি চাকরি করে স্ত্রী ও নিজ নামে আনোয়ার হোসেন রাজধানীতে কিনেছেন 18টি ফ্ল্যাট। রিসোর্ট সহ গাজীপুর, নোয়াখালী ও কক্সবাজারে কিনেছেন 90 একর জমি। এছাড়াও ব্যাংক বিবরণী তথ্য বলছে, স্ত্রী ও নিজ নামে নগদ অর্থ সহ ব্যাংক স্থিতি রয়েছে 20 কোটি টাকা। ভূমি রেকর্ড, ব্যাংক তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের দেয়া নথি ঘেটে অনুসন্ধানে উঠে আসে আনোয়ার হোসেনের 35 একর সম্পদের তথ্য। সাবেক এই কর্মকর্তার স্ত্রী নাহিদা সুলতানার নামে রয়েছে গ্রিন রোডে 4টি, রাজুক, আরামবাগ, রূপায়ণ সিটি সহ মোট 7টি ফ্ল্যাট। এমনকি নোয়াখালীর মতিপুরে রয়েছে আনোয়ার হোসেনের 2.3 একর সম্পদ। এই বাড়িটা উমের। সাবেক রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেনের সম্পদের খোঁজে নামে সময়ের অসংগতি টিম। ঢাকা থেকে গাজীপুর, নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত একরের পর একর সম্পদ কেনেন আনোয়ার হোসেন। অসুবিধা আছে, আমারও আছে না, তা তো নিশ্চিত। অসংখ্য মিডিয়া আছে এবং মিডিয়া সব প্রস্থ লোকজন, আপনাদের লোকেরাই। আপনি এনবিআর এ থাকাকালীন একটু কাইন্ডলি বাইরে যে তথ্য বলেন। এমন দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে কি শাস্তি হতে পারে জানতে চাই একজন আইন বিশ্লেষকের কাছে। জ্ঞাত বহির্ভূত যে আয় তদন্ত করে যদি দেখা যায় যে এটির সম্পত্তির বিবরণী সেখানে কোনো মিল নেই, এর সুনির্দিষ্ট কোনো কারণ না পেলে সাথে সাথে কিন্তু এটি জব্দ করতে পারে এবং সরকারি কোষাগারে কিন্তু পরবর্তীতে এটি নিয়ে আসতে পারে। একজন সরকারি চাকরিজীবীর অর্জিত এসব সম্পদের উৎস কতটাই বা বৈধ? HM আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।
সুইজারল্যান্ডের জেনেভায় তেহরান ওয়াশিংটন আলোচনা চলছে। বৈঠকে আছেন যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এদিকে পারমাণবিক বোমা তৈরি করবে না বলে লিখিত দিতে তেহরান প্রস্তুত আছে বলে বৈঠকের আগে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন 60 দিনের যুদ্ধবিরতির সময় প্রণালী থেকে টোল নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও মন্তিয়ালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলবেন মলিনা। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবিসেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। গঞ্জালো মন্তিয়ালের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাওয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে, বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবিসেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা, কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট, সে আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি, তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন, এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে। সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবিসেলেস্তেরা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার সম্প্রসারণ সহ অবৈধ প্রবাসীদের সমস্যা সমাধানের আশা। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়েছে সিলেটের সাদা পাথরও, বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তা। রংপুরে সেতুরক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়।